বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফর এবং তার পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগ আমলের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং জামিনের সঙ্গে সঙ্গে পরদিনই ভারত ভিসা কার্যক্রম শুরু করছে আগামী সপ্তাহ থেকেই। বাংলাদেশের মানুষদের জন্য ভিসা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না, এরকম ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, তারা রাজনীতিতে ফিরছে। এই স্বপ্ন যেমন আওয়ামী লীগ দেখছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে গণতন্ত্রের স্বার্থে কিংবা বিএনপি তাদের নিজেদের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এবং সেই প্রস্তুতি চলছে। ঠিক সেরকম সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ভারতকে এক ধরনের সতর্ক করলেন। হঠাৎ করে এই ভারতকে সতর্ক করার কারণ কি এবং সেই সতর্ক করার ইস্যু হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে সতর্ক করলেন তিনি। এটা কি একটা রাজনৈতিক কথা, রাজনৈতিক কৌশল, নাকি এই সতর্ক বার্তা ভারত নেগেটিভলি নিলে সম্পর্ক উন্নতির বদলে আরো অবনতির দিকে যাবে, এটাকে তিনি পরোয়া করতে চাইছেন না? চলুন একটু এই আলোচনায় বুঝে দেখি যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ভারতকে সতর্ক বার্তা কেন দিচ্ছেন, কি বক্তব্য তার, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ইস্যুটাকে পুঁজি করে ভারতকে এক ধরনের সতর্ক বার্তা কিংবা সতর্ক বাণী শুনিয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সেটা করেছে কিনা আমার জানা নেই, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এই বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমের রূপালী বাংলাদেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলল ঢাকা। হাসিনার বিষয়ে দিল্লি কেন সতর্ক থাকবে? ইস্যুটা কি, কোন ইস্যুতে তিনি বলছেন চলুন একটু জানি। ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এরকম মন্তব্য করেছেন। ভারতের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এটা আমরাও জানি, ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু ভারতের বেশ কিছু শর্ত আছে, সেটাও আমরা জানি। ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকে আন্তরিক হতে হবে, এটাও জানি এবং মানি যে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। প্রফেসর ইউনূস সরকার আন্তরিক হয়নি বলেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা তৈরি হয়নি এবং ঘটেনি। তিনি বলেন, আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী ভারতে থাকাটা চ্যালেঞ্জিং, এটাকে তিনি চ্যালেঞ্জিং বলছেন। সেখানে বসে তিনি যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন এ বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আমার মনে হয় যে তার ভাষা প্রয়োগে আরেকটু সাবধান হলে ভালো হতো। দিল্লিকে সতর্ক থাকতে না বলে দিল্লিকে অনুরোধ করা হচ্ছে, এভাবে যদি বলতেন তাহলে ব্যাপারটাকে দিল্লি নেগেটিভলি নিত না বোধহয়। এখন যদি এই সতর্ক করছে, বাংলাদেশ দিল্লিকে সতর্ক করছে, যে ভাষাটা ইউনুসীয় ভাষা হয়ে যায়, ইউনুস সরকার এরকম মানে সতর্ক বাণী, সাবধান বাণী, এরকম ভাষা, এরকম বাণী শুনিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে উত্তেজিত করেছিলেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক একেবারে তলানিতে নামিয়েছিলেন। যখন নতুন সরকারের আমলে আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বপ্ন দেখছি, উন্নয়নের কথা ভাবছি এবং উন্নয়নের বিভিন্ন মানে সিগন্যালও আমরা দেখছি, ঠিক সেই সময় পররাষ্ট্র উপদেষ্টার এই শব্দ ব্যবহার, এখানে বোধহয় আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদিও তিনি অনেকদিন থেকে বিদেশে আছেন, ইংল্যান্ডে বসবাস করতেন, বিদেশের সংস্কৃতির সঙ্গে তিনি ইউজ টু হয়েছেন। বাংলা খুব একটা ভালো যে বলতে পারেন গুছিয়ে, সেটা হয়তো বলতে পারেন না। সেই কারণে বাংলায় একটু দুর্বলতা থাকার কারণেই তার এই শব্দের মারপ্যাচের ব্যাপারে সতর্কতা হয়তো তৈরি হচ্ছে না। তবে যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করবেন, মানে কথা বলবেন, তিনি তো মুখপাত্র নন, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা প্রধানমন্ত্রীর,
পররাষ্ট্র বিষয়ক কথাবার্তায় শব্দ খুবই মারাত্মক একটা ব্যাপার। একটা শব্দ একটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে তিনি ঠিক শব্দটা, সতর্ক করা এই শব্দটা প্রয়োগ করে ঠিক করলেন কিনা হয়তো তিনি ভালো বুঝবেন, কিংবা তার আশেপাশের লোকজন তাকে সেই পরামর্শ দিতে পারবেন, কিংবা প্রধানমন্ত্রীর কানে যদি এটা যায় তিনিও হয়তো তাকে বলে দিতে পারবেন যে এটা ঠিক ছিল নাকি তার সংশোধন করা উচিত। তিনি বলছেন যে আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি সরকার দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার। জনগণের ম্যান্ডেট আছে এবং জনগণ নিশ্চয়ই প্রফেসর ইউনূসের মতো ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক চায় না। এই ম্যান্ডেট আপনাদের দিয়েছে। জনগণ চায় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক, এবং সেই ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে সরকারের অংশীজন যারা, সরকারের ভেতরে বসে আছেন যারা, তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা সেই পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়েরই সব থেকে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির একজন তিনি, একজন পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আমার মনে হয় যে এই ক্ষেত্রে শব্দ চয়নের ব্যাপারটা তার খেয়াল রাখা উচিত। এখন তিনি বলছেন যে সমঝোতার, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনার তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা চলবে। কিন্তু আমরা ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন খবর শুনছি যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রী ভারতকে বলেছেন, তখন ভারত একেবারে সরাসরি না বলে দিয়েছে যে তার প্রত্যর্পণ সম্ভব নয়। না বলে দেওয়ার কারণ হচ্ছে যে তাকে ফিরিয়ে এনে ওই ঘোষিত যে মৃত্যুদণ্ডের শাস্তি, সেই শাস্তি কার্যকর করা হবে। এখন মানে কার্যকর করা হবে এবং শেখ হাসিনা কোনো ধরনের আপিল করার সুযোগ, আইনি সহায়তার সুযোগ এগুলো পাবেন না। এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মই হচ্ছে মামলার রায় ঘোষণার 1 মাসের মধ্যে পলাতক আসামি যদি আদালতে আত্মসমর্পণ না করেন, আত্মসমর্পণ করার মাধ্যমে আপিলের আবেদন না করেন, তাহলে তিনি আপিল করার যে অধিকার, সেই অধিকার হারিয়ে ফেলবেন। তার মানে যে কোনো সময় শেখ হাসিনাকে দেশে আনা গেলেই ওই রায়ের ভিত্তিতেই তার ফাঁসি কার্যকর করা যাবে, তিনি আর আপিল করতে পারবেন না। একমাত্র রাষ্ট্রীয় নির্বাহী আদেশে এই মামলার রায় বাতিল ছাড়া শেখ হাসিনার মামলার রায় কার্যকর করতে সরকারের কারো অনুমতি প্রয়োজন হবে না। এরকম একটা বিপদের মুখে ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, এটা বোধহয় হবে না। ভারত এটা করবে না, কারণ শেখ হাসিনা, ভারতের বর্তমান সরকার তো বটেই, ভারতের যে এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেই বরং শেখ হাসিনার আরও বেশি ভালো সম্পর্ক। এবং শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয় দেওয়ার প্রেক্ষাপটেও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত নিয়েই তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং বাংলাদেশের এই চাওয়াটা পূর্ণ হচ্ছে না, বরং বাংলাদেশ যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আমরা এখন চেষ্টা করছি, সেই ক্ষেত্রে ভারত অনেকগুলো শর্ত দিয়েছে, এবং সেই শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। এবং শর্তগুলোর, ভারতীয় সাংবাদিকদের দাবি অনুযায়ী শর্তগুলোর মধ্যে একটা বিএনপি সরকার পূরণ করে ফেলেছে অলরেডি, শিরীন শারমিন চৌধুরীকে জামিন দেওয়ার মাধ্যমে। পরবর্তীতে এখন আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সুযোগ, এবং আরেকটা বড় শর্তের মধ্যে রয়েছে ইসকন নেতা চিন্ময় প্রভুকে মুক্তি দেয়া। এগুলোকে বিএনপি সরকার মেনে নেবে? মেনে নিতে গেলে তারা কি বিরোধী দলের তোপের মুখে পড়বে যে শেখ হাসিনার মতোই তারেক রহমান ভারত তোষণ নীতি অবলম্বন করেছে, ভারতের গোলামি করছে? যে বক্তব্যগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা শুনেছি, 7 সিস্টার্স আলাদা করে দেব, ওদের বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এখানে আশ্রয় দেব, গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, সেই আজাদি পাকিস্তান পন্থা কিনা সেই প্রশ্ন বারবার উঠেছে। প্রতিবেশী ভারত যখন আমাদের 3 দিকে বেষ্টিত অবস্থায় রয়েছে, সেরকম একজন শক্তিধর, বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা নিয়ে তাদের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করে দেশকে বিপদের মুখে ফেলা প্রফেসর ইউনূস বিদায়ের পরে বিএনপি সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার এই চেষ্টার বিরোধিতা যদি বিরোধী দল করে, তখন বিএনপির ভাষ্য কি হবে? নিশ্চয়ই সেটা হবে যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদেরকে 2/3 আসনে বিজয়ী করে তারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনাদের নীতি, ভারত বিরোধী যে নীতি, সেই নীতি তারা মানে না, তারা পছন্দ করে না। এটাই বোধহয় একমাত্র উত্তর হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? দেখেন, 2 রকম কথা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা প্রত্যর্পণ চায় বাংলাদেশ, ডক্টর খলিলুর রহমান।
আর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য ভারতকে সতর্ক করা হয়েছে। তো ভালো, তাহলে কি দাঁড়াচ্ছে? সেই ডক্টর ইউনূস যা চেয়েছিল ইউনূস সরকার, তারেক রহমানের সরকারও কিন্তু চাইলো শেষ পর্যন্ত আসলে প্রত্যর্পণ না, শেখ হাসিনার মুখ বন্ধ করা। ইউনূস সরকার পারেনি, তারেক রহমানের সরকার সেটা পারবে কিনা জানি না। তো ভারত হয়তো বুঝতে পারছে যে শেখ হাসিনা আরাম আয়েশ, তার নিরাপত্তা, আরো দরকার হয় মানে রাজবাড়ি দিবে, এ তো হয়তো অনুরোধ করবে যে প্লিজ আপনি বাংলাদেশ নিয়ে কথা বলেন না, আপনি যদি বলেন এখান থেকে তাহলে বাংলাদেশের সাথে আমাদের আর সম্পর্ক স্বাভাবিক হবে না। ইউনূসের সরকারের সময় 18 মাস ভারতের সাথে ভালো সম্পর্ক না থাকাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুযোগে চীন পাকিস্তান ঢুকে পড়ছে, পাকিস্তান ভারত সাইড লাইনে চলে গেছে। তো ভারত আর সাইড লাইনে যেতে চায় না, কারণ অনেকগুলো নিরাপত্তা ইস্যু আছে, বাণিজ্যিক ইস্যু আছে, আঞ্চলিক একটা মোড়লপনার একটা বিষয় আছে, মাতব্বরির ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। তো সেই কারণে হাসিনা ইস্যুতে দিল্লিকে সতর্ক করছে ঢাকা, এটা হুমায়ুন কবির বলছেন। আসলে এটাই চাওয়া। আমার ধারণা যে প্রত্যর্পণ করা এটা অনেক বেশি এটা হবে না, কারণ ইতিমধ্যে ভারতের রাজনীতিকরাও বলছেন যে তিনি কোন স্ট্যাটাসে আছেন, তিনি কি অতিথি নাকি রিফিউজি। তা আমার ধারণা যে উনি ইতিমধ্যে রিফিউজি হয়ে গেছেন। রাজনৈতিক আশ্রয় ছাড়া ভারত শেখ হাসিনাকে অবৈধভাবে অতিথির মর্যাদায় রাখার এত লম্বা প্রভিশন নেই। সুতরাং আইনগতভাবে ভারত রেখেছে, সেটা হয়তো কৌশলগত কারণে বা শেখ হাসিনার সম্মান রক্ষা করার জন্য সেটা তো প্রকাশ করছে না। চাওয়াটা ওই ইউনূস সরকারও এটাই চেয়েছিল যে হাসিনার মুখটা বন্ধ করেন। সে কথা বলা শুরু করলে তখন উত্তেজনা দেখা দেবে, যেটা নিয়ন্ত্রণ করা যাবে না। শেখ হাসিনা কথা বলবে আর ঢাকায় তখন স্লোগান উঠবে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান উঠবে। সুতরাং এই প্রচারটা সরকারকে দুর্বল করবে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। সুতরাং আমার ধারণা যে ইউনূস সরকারের আদলে বা ইউনূস সরকারের কায়দায় বা ইউনূস সরকার যা চেয়েছে, বর্তমান সরকারও হয়তো সেটাই চেয়েছে, যে বার্তাটা দিল্লিকে পৌঁছানো হয়েছে। এখন দিল্লি আমার ধারণা যে ইউনূস সরকারের সময় পাত্তা দেয়নি, তারা ইচ্ছা করেই চাপে রাখতে চেয়েছে, কিন্তু এখন তারা সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারা তাদের যে অতীতের ভুল, যে বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ না রাখা, জামাতের সাথে যোগাযোগ না রাখা, ওই জায়গা থেকে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন মনে করছে যে না, সবার সাথে, একে তো শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে, তারপরে আবার যদি বিএনপি বা জামাত এই রাজনৈতিক শক্তিগুলির সাথে সম্পর্ক না থাকে, বিষয়টা খুবই দৃষ্টিকটু হবে। ফলে ভারতও তার পররাষ্ট্র নীতির যে কৌশল, সে কৌশল পাল্টিয়েছে। এখন হয়তো হাসিনার কণ্ঠ আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে, অথবা এমন বক্তব্য দেবে যেটা শুধুমাত্র খুব তারেক রহমান সরকারকে উৎখাত করো, আন্দোলনে ঝাঁপায় পড়ো, এই ধরনের আহ্বান বাদে বাকি হয়তো অ্যাজ ইউজুয়াল সাংগঠনিক যোগাযোগ, কার্যক্রম, দলের নেতা কর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে, এই ধরনের কমন কিছু ইস্যু হয়তো থাকতে পারে। দর্শক।